সাম্প্রতিককালের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে মিলিত হওয়া। আপনারা জানেন, দিন কয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের সুপ্রিমো তিনি ভোটার তালিকা নিয়ে একটি মারাত্মক এবং অবান্তর অভিযোগ তুলেছিলেন, যার মধ্যে বিষয় ছিল যে এ রাজ্যের ভোটার তালিকায় একই এপিক নাম্বারের নাকি অন্য রাজ্যের ভোটারদের নাম রয়েছে। এবং আমরা যখন এর পেছনের কি চাল তা জানার চেষ্টা করছিলাম, তাতে বুঝলাম যে আসলে মাননীয়া পশ্চিমবঙ্গের হিন্দি ভাষাভাষী বাঙালি এবং হিন্দু বাঙালির নাম বাদ দেওয়ার একটি কৌশল নিয়েছেন। একদিকে যেমন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে লিঙ্গুইস্টিক মাইনরিটি বা ভাষাগতভাবে সংখ্যালঘু এরকম, বা সোজা কথাই হিন্দি ভাষাভাষী বাঙালিদের নাম এবং হিন্দু উদ্বাস্তু বাঙালি, হিন্দু বাঙালির নাম সার্বিকভাবে বাদ দেওয়ার উদ্যোগ তিনি নিয়েছেন। অন্যদিকে আগুন নিয়ে খেলার আরো একটি প্রকরণ তিনি শুরু করেছেন। মাননীয়ার সরকার গত 1 মার্চ থেকে এ রাজ্যে জাত সমীক্ষা শুরু করছে এবং এই জাত সমীক্ষার নামে আসলে 113 ধরনের মুসলিম সম্প্রদায়ের আর্থ সামাজিক কাঠামো নিয়ে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে অনগ্রসর শ্রেণী দপ্তর, যা আমাদের মনে হয়েছে অত্যন্ত বিপজ্জনক প্রবণতা এবং ওবিসি সমাজের মধ্যে হিন্দু এবং মুসলমানের এই বিভাজন রেখাকে আরো স্পষ্ট করা এবং এই জাত সমীক্ষার মাধ্যমে আসলে মুসলিম সমাজের কাছে আরো বেশি করে কোনো সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে বিরাট সংখ্যক হিন্দু ওবিসিদের বঞ্চিত করাই মাননীয়ার মূল উদ্দেশ্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভয়াবহ ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে শুধু সরব হচ্ছে তাই নয়, যেহেতু এই মামলাটি বিচারাধীন, তাই আমাদের প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে অবমাননার মামলাতেও যেতে হতে পারে। ঘটনা পরম্পরায় আপনাদের পুরো বিষয় আমরা রাখছি যে ওবিসি সম্প্রদায়ের জাত সমীক্ষার নামে আসলে এই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত দলটি যে তোষণের রাজনীতির চূড়ান্ত রূপ ধারণ করেছে তা আপনাদের পরপর দেখাবো। দেখুন, গত 28শে ফেব্রুয়ারি ওবিসি কমিশন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয় যে 1 তারিখ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলা শাসক এবং বিসিডব্লিউ অফিসার যারা আছেন, অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের অফিসারদের একটি বেঞ্চমার্ক সার্ভে হবে অন ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষের উপর, তাই নিয়ে করা হবে মিটিং। সেই মিটিং করার পরেতে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী দপ্তর এই 113 ধরনের মুসলিম সম্প্রদায়ের তালিকা জেলাগুলিকে পাঠিয়ে তাদের উপর অত্যন্ত দ্রুততার সঙ্গে এদের আর্থ সামাজিক অবস্থান জানা এবং তাদের আর্থিক পরিস্থিতি কি আছে যাতে তাদের আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া যায় তা ঘোষণা করেছে। আমরা এতদিন জানতাম যে ওবিসি সম্প্রদায়ের মধ্যে যে 17% সংরক্ষণ রয়েছে, সেই 17% সংরক্ষণের 10% ওবিসি এ ক্যাটাগরি এবং 7% ওবিসি বি ক্যাটাগরি। ওবিসি এ ক্যাটাগরি মূলত মুসলিম সম্প্রদায়ের জন্য করা হয়েছিল এবং ওবিসি বি ক্যাটাগরি মূলত হিন্দু সম্প্রদায়ের জন্য করা হয়েছিল। কিন্তু ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে
এই যে 113 রকমের মুসলিম সাবকাস্টের নাম ঘোষণা করা হয়েছে, এবং কোন মুসলিম সাবকাস্ট, যে মুসলিম সম্প্রদায় নিজেরা মনে করেন যে তাদের সমাজে কোনো ভেদাভেদ নেই, যে মুসলিম সমাজ মনে করে যে তাদের মধ্যে কোনো জাতপাত নেই, জাতপাতহীন শ্রেণীহীন একটি সমাজ হচ্ছে মুসলিম জনগোষ্ঠী, এবং তার ফলে এরকম একটা সমাজের 113টি সাবকাস্ট করার ক্ষেত্রে দেখা গেছে, আপনাদের এই তালিকা আমরা দিয়ে দেব, এ এবং বি ক্যাটাগরিতেই মুসলিম সমাজের ভাগ করে রাখা হয়েছে। এবং এই যে 17% সংরক্ষণের সুবিধা এতকাল পশ্চিমবঙ্গের ওবিসিরা পেয়ে আসছিল, ভারত সরকারের জারি করা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের মধ্যে 62টি কাস্ট রয়েছে, অর্থাৎ 62টি হিন্দু ওবিসি রয়েছেন যারা পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় লিস্ট অনুযায়ী 62টি হিন্দু সম্প্রদায় ওবিসি ভুক্ত, অনগ্রসর শ্রেণী সম্প্রদায় ভুক্ত, এবং এই অনগ্রসর শ্রেণী সম্প্রদায় ভুক্ত ওবিসি 62টা হিন্দু, আর মাননীয় রাজস্বে 113 রকমের হচ্ছে মুসলিম। যখন জাত সমীক্ষা শুরু হচ্ছে ওবিসি সম্প্রদায়ের, তখন এই হিন্দু সম্প্রদায়ের 62 না, কোনো সমীক্ষা আর হবে না, হিন্দু সম্প্রদায় থেকে আর যদি কাউকে যুক্ত করার কথা থাকে করা হবে না, তাই এই তালিকাটি সরিয়ে দেওয়া হয়েছে। কোন তালিকা বেঁচে আছে? এই 113 রকমের তালিকা, 113 রকমের মুসলিম সাবকাস্টের শ্রেণীবিন্যাস করে এই তালিকার জাত সমীক্ষা শুরু হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে বেঞ্চমার্ক সার্ভে। এবং এর আরো বড় উপাদান রয়েছে। পশ্চিমবঙ্গের সমাজে যে বিষয়ের উপর সার্ভে হচ্ছে তা জানলে আপনারা অবাক হবেন, যে এই যে এগিয়ে বাংলা বলা হয়, সার্ভের পয়েন্টগুলি বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার কি মনে করে এই 113 রকমের যে সাবকাস্ট মুসলিম সম্প্রদায়কে ভাগ করা হয়েছিল, তার মধ্যে প্রায় 98% মুসলিম জনগোষ্ঠীর সবাই এখানে চলে এসেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের এন্টার মুসলিম সমাজ, মুসলিম ধর্মাবলম্বীরা সবাই এখন ওবিসি। এরকম একটি পরিস্থিতিতে এই তার হচ্ছে স্যাম্পল সার্ভের কার্ড, এই কার্ডের ভিত্তিতে সার্ভে হবে, এবং মুসলিম সমাজগুলিতে, মুসলিম হ্যামলেটগুলিতে গিয়ে কি জিজ্ঞেস করা হবে, মুসলিম পাড়াগুলিতে গিয়ে কি জিজ্ঞাসা করা হবে? জিজ্ঞাসা করা হবে যে আপনি যে পাড়ায় থাকেন সেই পাড়াটি সম্পূর্ণভাবে মুসলিম আবাদিত, মুসলিমদের জনসংখ্যায় মিক্সড, না অন্যদের মধ্যে মিলেমিশে আছেন? জিজ্ঞাসা করা হবে পাড়ার লোকে জল নিতে দেয় আপনাকে? জাত সমীক্ষার নামে সরকারি সমীক্ষকরা গিয়ে জিজ্ঞাসা করবেন আপনাকে পাড়ার লোক পাড়ার কল থেকে বা জলাধার থেকে জল নিতে দেয়? আপনাদের এই সমীক্ষা পত্রটিও দিয়ে দেওয়া হবে। আরো জিজ্ঞাসা করা হয় প্রতিবেশীদের মধ্যে রান্না করা খাবার আদান প্রদান করেন? মানে অন্য বাড়ির তরকারি এই বাড়িতে তরকারি দেয়, সবজি দেয়? কোন সমাজের দিকে আমরা নিয়ে যাচ্ছি? জিজ্ঞাসা করা হয় প্রতিবেশীরা আপনাকে নেমন্তন্ন করেন অনুষ্ঠানাদিতে, বিয়ে, অন্যান্য অনুষ্ঠানে? সামাজিকতা আছে? জিজ্ঞাসা করা হয় কোথায় আপনার মৃতদেহ সৎকার করেন এবং মৃতদেহ সৎকার করতে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা। এছাড়া বাকি বাড়ি ঘর ইনকাম ইত্যাদি তো আছে। সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসে পশ্চিমবঙ্গের এই যে 4টি প্রশ্ন তৈরি করা হয়েছে সোশ্যাল নাম দিয়ে, এটা কি আমাদের জন্য খুব সুখকর? পশ্চিমবঙ্গের এমন কোন পাড়া আছে কি যে পাড়াতে কোনো মানুষ জল নিতে এলে অন্য পাড়ার মানুষ বা ওই পাড়ার কোনো অংশের মানুষ বলে জল নিতে পারবে না? এই জিনিস পশ্চিমবঙ্গে আমরা 50 বছর আগেও কি শুনেছিলাম? এই রামমোহনের পশ্চিমবঙ্গ, বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজকে কোথায় নিয়ে যেতে চাইছেন এবং মুসলিম সমাজের মধ্যে স্পষ্টভাবে বিভাজন তৈরি করা এবং মুসলিম সাম্প্রদায়িকতা এবং তোষণ করার জন্য এই জাত সমীক্ষা করা হচ্ছে বলে আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি। একই প্রশ্ন, আপনাদের বাড়িতে খাবার আদান প্রদানে কারো সমস্যা হয় কিনা?
আপনি কমিউনিটির মধ্যে আছেন না মিলেমিশে আছেন না আলাদাভাবে আছেন, কোথাও এর মধ্যে সমস্যা হয় কিনা, সামাজিকতায় কেউ কাউকে আপনাকে নেমন্তন্ন করে কিনা, মানে আপনি ধরেই নিচ্ছি যে এই 113 রকমের মুসলিম যারা আছেন, অর্থাৎ এন্টার মুসলিম সমাজ, এই এন্টার মুসলিম সমাজকে পশ্চিমবঙ্গের বাঙালি সমাজের কোনোভাবে সামাজিকতায় ডাকা হয় না। পশ্চিমবঙ্গের বাঙালিরা মুসলিম সমাজকে জল দেয় না। পশ্চিমবঙ্গের বাঙালি সমাজের সঙ্গে মুসলিমরা থাকতে পারে না। আপনি সরকারি সমীক্ষায় সোশ্যাল কাস্টে লিখে এই ধরনের সমীক্ষা করাচ্ছেন। কারা এটা তৈরি করেছে আপনি? এবং এই সমীক্ষা শুধু অনৈতিক বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, তোষণের রাজনীতিকে পুষ্ট করার জন্য নয়, এই সমীক্ষা সম্পূর্ণভাবে বেআইনি। কেন? তার কারণ 2010 সালে প্রথম মুসলিম সম্প্রদায়ের মানুষদের পূর্বতন বাম সরকার ওবিসি তালিকাভুক্ত করার খেলা শুরু করেছিল। তখন 4-5টি সম্প্রদায় এর মধ্যে যুক্ত ছিল: নস্য শেখ, পাহাড়িয়া মুসলমান, জোলা এবং আমার যতদূর মনে পড়ছে কসাই বা কুরাইশিরা। এই 4টি শ্রেণী যুক্ত ছিল। 11 সালের পর থেকে জানেন এই এন্টার মুসলিম সমাজকে, পশ্চিমবঙ্গের মুসলিম ধর্মাবলম্বী মুসলিম মানুষের প্রায় 98% মানুষকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করে দেওয়া এবং এখন ওবিসি সমাজের 17% সংরক্ষণের মধ্যে 113টি সাবকাস্ট মুসলিম আর মাত্র 62টি সাবকাস্ট হিন্দু। এই ওবিসি সংরক্ষণে বাঙালি হিন্দু ওবিসিরা সংখ্যালঘু হয়ে পড়েছে। এরকম একটি পরিস্থিতিতে মামলা হয়। সেই মামলার রায়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই ওবিসি সার্টিফিকেট 10 থেকে 24 সাল পর্যন্ত সমস্ত ওবিসি সার্টিফিকেট বেআইনি বলে বাতিল করে। প্রক্রিয়াটি এবং ওবিসি সংরক্ষণ, মুসলিম সংরক্ষণ যে 10% দেওয়া হয় মুসলিম সাবকাস্টগুলিকে, তা বাতিল করে দেওয়া হয়। সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন রয়েছে, মহামান্য বিচারপতি গাওয়াইয়ের বেঞ্চে, এবং 18 মার্চ নেক্সট সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে। 18 মার্চ সর্বোচ্চ আদালতে পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। হাইকোর্ট যখন এই সংরক্ষণকে বাতিল ঘোষণা করে, কি কি বিষয় বলেছিল যে এই যে ব্যাকওয়ার্ডনেস দেখা বা আর্থিকভাবে পিছিয়ে পড়া যে দেখা, সেই দেখতে হলে কোয়ান্টিফায়েবল ডেটার উপর কাজ করতে হবে, অর্থাৎ বিপুল সংখ্যক মানুষের উপর সমীক্ষা চালিয়ে তবেই উপনীত হতে হবে যে কোনো একটি নির্দিষ্ট কমিউনিটি, সাবকাস্ট, মুসলিম সম্প্রদায়ের তারা সত্যি ব্যাকওয়ার্ড কিনা। সোশিও ইকোনমিক্স, আর্থসামাজিক পরিস্থিতি কি সেটা দেখতে হবে, এবং কোয়ান্টিফায়েবল ডেটা অ্যানালিসিস, সোশিও ইকোনমিক পরিস্থিতি দেখার পরেতেই যে তাকে সংরক্ষণ দেওয়া যাবে তা না। দেখতে হবে যে অ্যাডিকুয়েট নাম্বারে সরকারি চাকরিতে ওই সম্প্রদায়ের মানুষ চাকরি করেন কিনা। যদি অ্যাডিকুয়েট নাম্বারে চাকরি করেন, প্রপোর্শনেট ওয়েতে না, অ্যাডিকুয়েট নাম্বারে চাকরি করেন, তাহলেও তাকে সংরক্ষণ দেওয়া যাবে না। এই যে ওবিসি এ এবং বি ক্যাটাগরি, যে এ ক্যাটাগরির তালিকা আজকে মুসলিম সমাজেরই 113টার মধ্যে আমরা যা দেখছি 41টি এ ক্যাটাগরি, এ ক্যাটাগরিতে 56টি এবং 41টির মতো বি ক্যাটাগরিতে রয়েছে, অর্থাৎ এ বি জড়া খিচুড়ি করে ঢুকিয়ে দেওয়া হয়েছে 113টি মুসলিম সাবকাস্টকে। আদালত প্রশ্ন তুলেছিল যে কাস্ট তো ওবিসি কমিশনের, ওবিসি কমিশনের সঙ্গে কোন রকমের কনসালটেশন না করে, ওবিসি কমিশনের কোন রকমের সার্ভে না করে কিভাবে রাজ্য সরকার এই সাব ক্লাসিফিকেশন করেছিল বা করতে পেরেছিল। এবং যে 77টি কাস্টকে সুপ্রিম কোর্টের বিচার্য যে অংশ, সুপ্রিম কোর্টে যখন মামলা চলছে, রাজ্যে যখন মামলা চলছে, তারপরেও 36টি কাস্টকে, মুসলিম কাস্টকে যখন মামলা চলছে তখনও রাজ্য সরকার ঢুকিয়ে দেয়। 77 আর 36 মিলে এই 113।
77টির মধ্যে 75টি হচ্ছে মুসলিম, যারা 11 সালে ক্ষমতা বদলের পর মাননীয় দ্রুত ঢুকিয়ে পড়লেন এবং আগে তিনি ঘোষণা করলেন, তারপর তারা এক এক করে ঢুকতে শুরু করলো। এই 3টি ঘটনার পর যখন সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলছে, ডিসেম্বর মাসের শেষ শুনানিতে জাস্টিস গাওয়াই প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন যে ধর্মীয় ভিত্তিতে কখনো কোনো রাজ্যের সংরক্ষণ দেওয়া যায় না। ফলে সর্বোচ্চ আদালতে যখন মামলাটি বিচারাধীন, পশ্চিমবঙ্গের ওবিসি কোটায় নিয়োগ যখন বন্ধ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরেতেও সুপ্রিম কোর্ট যখন তার উপর স্থগিতাদেশ দেয়নি, রাজ্য সরকারের দাবি মতোই 2010 থেকে 2024 পর্যন্ত 12 লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। এইরকম একটি পরিস্থিতিতে কেন এই ওবিসি মুসলিম সম্প্রদায়ের উপর আর্থসামাজিক সমীক্ষা করা হচ্ছে? কিসের জন্য? যদি ওবিসি সম্প্রদায়ের উপর সার্ভে করা হয়, তাহলে হিন্দু ওবিসিরা বাদ যাবে কেন? মাননীয়কে বলতে হবে কেন হিন্দু ওবিসিরা বাদ যাবে। এবং যদি সার্ভে করতেই হয়, তাহলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে বলেছিল যে ওবিসি কমিশন এবং রাজ্য সরকার যথাযথভাবে সমীক্ষা না করে কারোর রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, কারোর ঘোষণাকে মান্যতা দেওয়ার জন্য একসঙ্গে দীর্ঘ কিছু অনেকগুলি কমিউনিটিকে একসঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ওবিসির তালিকায়, তা মান্যতা পাচ্ছে। এবং সেই কারণে এখন আবার নতুন করে সমীক্ষা হয়ে যখন বাতিল হয়ে গেছে এই অংশ, এবং কতগুলি মহল্লা বা কত সংখ্যায় হবে, 21,84,980টি মহল্লা বা পাড়াতে এই সমীক্ষা হবে। পশ্চিমবঙ্গে 37,000 গ্রাম রেভিনিউ ভিলেজ, সেখানে এই এত লক্ষ হ্যামলেটে বা তারও স্পষ্টতা নেই। এই সংখ্যা ওবিসি সার্টিফিকেট জেনারেশনের সংখ্যা, এই সংখ্যা পাড়ার সংখ্যা কিচ্ছু নেই। জেলাগুলিতে পাঠিয়ে দিয়ে বলে দেওয়া হয়েছে এদের উপর সমীক্ষা করতে। আপনাদের এই সমীক্ষার মাধ্যমে বোঝা যাচ্ছে যে হাইকোর্টের যে অর্ডার তা যথাযথ ছিল। তাহলে প্রশ্ন উঠছে যে 2010 থেকে 2024 পর্যন্ত যথাযথ সমীক্ষা ছাড়া এই কোটার মাধ্যমে যারা চাকরি পেলেন, ওবিসি এ এবং ওবিসি বি এই 113টা ক্যাটাগরি থেকে, তাদের কি হবে, তাদের চাকরির কি হবে? সুপ্রিম কোর্ট তো এখনো বলেনি। এবং সুপ্রিম কোর্ট যখন আপনাদের চেয়েছিল কোয়ান্টিফাইবল ডেটা এবং সোশিও ইকোনমিক সার্ভে রিপোর্ট, আপনারা তা সুপ্রিম কোর্টে জমা করতে পারেননি। উল্টে ওবিসি কমিশন যখন সুপ্রিম কোর্টে জানায় যে তাদের সঙ্গে যথাযথ কনসালটেশন না করে এই সমীক্ষা করা হয়েছিল এবং এইভাবে 113টি কাস্টকে ঢুকিয়ে নেওয়া হয়েছিল মুসলিমদের মধ্য থেকে, বা এন্টায়ার মুসলিম কমিউনিটিকে পশ্চিমবঙ্গের ওবিসি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল, তখন সুপ্রিম কোর্ট যখন জানতে চায় রাজ্যের কাছে, রাজ্য বলে 12 সালে আমরা একটা আইন করে ওবিসি কমিশনের সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে রাজ্যের এক্সিকিউটিভদের হাতে পাওয়ার দিয়ে দিয়েছি, রাজ্যের অফিসারদের হাতে পাওয়ার দিয়ে দিয়েছি, তারাই এখন ঠিক করছে কে ওবিসি এ হবে, কে ওবিসি বি হবে, মুসলিম সমাজের কে ওবিসি বি হবে, কে ওবিসি এ হবে। আজ প্রমাণ হচ্ছে যে সেটিও অক্ষরে অক্ষরে সত্য ছিল এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যথাযথভাবে ওই আইনটিকেও নাল এন্ড ভয়েড করে দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের 18 মার্চের সামনের শুনানির আগে এই জাত সমীক্ষা, বা বলতে গেলে জাত সমীক্ষার নামে ওবিসি মুসলিমদের উপর সমীক্ষা করে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজে একটি বিভাজনের রাজনীতি হিন্দু মুসলিম সমাজে করতে চাইছেন, হিন্দু ওবিসিদের বঞ্চিত করতে চাইছেন। ওবিসির যে 17% কোটা, তা আবার তিনি নতুন করে বাতিল করে দেওয়ার পর হাইকোর্টও আবার নতুন করে তিনি মুসলিমদের মধ্যে দেওয়া হবে বলে আশা জাগাতে চাইছেন। হিন্দু সমাজকে প্রতারণা করছেন এবং তার দুধেল গাইদের সংরক্ষণ করছেন, যা গত 9 জানুয়ারি 2025 জাস্টিস RN গাওয়াই যে মন্তব্য করেছিলেন এই মামলার শুনানিতে, পশ্চিমবঙ্গের মামলার শুনানিতে বলেছিলেন যে প্রাইমা ফেসি যা আমরা দেখছি তাতে এভাবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যায় না।
তাই ভয়াবহ খেলা, আগুন নিয়ে খেলা, পশ্চিমবঙ্গের হিন্দু সমাজকে আরো প্রতারিত করা, বিশেষ করে হিন্দু ওবিসিদের আরো প্রতারিত করা, এবং পেছনের দরজা দিয়ে যেভাবে পশ্চিমবঙ্গের 17% ওবিসি সংরক্ষণের কোটার মধ্যে মাত্র 66টি হিন্দু, 62 থেকে 66টি হিন্দু কমিউনিটি এবং 113টি মুসলিম কমিউনিটিকে ঢুকিয়ে দিয়ে কোটা সিংহভাগ খেয়ে ফেলার যে ষড়যন্ত্রকারী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি সতর্ক হন, আপনি সজাগ হন, আপনি আগুন নিয়ে খেলছেন এবং হিন্দু ওবিসিরা এর জবাব দেওয়ার জন্য কিন্তু তৈরি। একদিকে আপনি হিন্দু বাঙালি, উদ্বাস্তু বাঙালি এবং হিন্দি ভাষাভাষী বাঙালি, এ রাজ্যে বসবাসকারী বাঙালির ভোট কাটার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন। অন্যদিকে এই জাত সমীক্ষার নাম করে মুসলিম পাড়ায় পাড়ায় সরকারি সমীক্ষক দল নামিয়ে আসলে আপনি বার্তা দিতে চাইছেন যে আদালত বাতিল করে দিলেও তোমাদের সংরক্ষণ আমি দেব, তোমাদের সুযোগ সুবিধা পাইয়ে দেব, আর তার জন্য বঞ্চনা করছেন আপনি হিন্দু ওবিসিদের উপরে। যদি ওবিসি সম্প্রদায়ের উপরে জাত সমীক্ষা করতে হয় তাহলে কেন শুধু মুসলমান সম্প্রদায়ের উপর আপনার তালিকাভুক্ত 113টি সম্প্রদায়ের উপর সমীক্ষা হবে? সমীক্ষা হতে গেলে হিন্দু কমিউনিটি যারা আছে ওবিসি তাদের উপরেও নতুন করে সমীক্ষা করতে হবে। কি কি সমস্যা করেছে বৈশ্যরা, বারুজীবীরা, গোয়ালারা, কাপালিরা, কর্মকাররা, কুম্ভকাররা, সূত্রধররা, সৎ চাষীরা, স্বর্ণকাররা, তেলিরা, এরা ওবিসি সুবিধা পাবে না? এদের আর্থসামাজিক কাঠামো দেখার প্রয়োজন নেই? তাঁতিদের প্রয়োজন নেই? তন্তুবায়দের প্রয়োজন নেই? নাগরদের প্রয়োজন নেই? করণীদের প্রয়োজন নেই? আপনি কেন শুধুমাত্র মুসলিম সমাজের সমীক্ষা করে তাদের সামনে গাজর ঝুলিয়ে, কারণ আপনি তাদের কোনো সুবিধা দিতে পারবেন না, আদালত বাতিল করে দিয়েছে, এবং সেই সমীক্ষার যে প্রশ্নাবলী, সেই প্রশ্নাবলী দেখাচ্ছে যে আপনি ভয়ঙ্কর খেলা খেলতে চলেছেন, সমাজকে আরো বিভক্ত করতে চলেছেন এবং পশ্চিমবঙ্গে এক সাম্প্রদায়িক রাজনীতির বাতাবরণ তৈরি করতে চলেছেন। এই সমীক্ষা শুরু হওয়ার পরে আশা করছি যারা মামলাকারী রয়েছেন, 18ই মার্চের যে মামলা, 18ই মার্চের মামলাতে মামলাকারীরা নিশ্চিতভাবে জাত গণনার নামে পশ্চিমবঙ্গের মুসলিম ওবিসিদের উপর যে সমীক্ষা শুরু হয়েছে, যা কিনা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছিল, তার বিষয়টি কাগজপত্র সহ উল্লেখ করবেন। আদালতের বিচার্য বিষয়, আদালতের মতামত গ্রহণ করার পর আমরা পরবর্তী পদক্ষেপ করব। তো মাকুমুল তোলামূলের আসল সেটিং এবার সামনে বেরিয়ে এসছে। আমরা নবান্নে মাছ ভাজা খেতে দেখেছি বিমানবাবুকে, ডি রাজা সীতারাম ইয়েচুরির কোলে ইন্ডি ভোটের মিটিং এ যুবরাজকে বসতে দেখেছি। বলে হঠাৎ করে ব্রাত্য বসু যাদবপুরে গেলেন আর তাকে দেখে তথাকথিত নো ভোট টু বিজেপি গ্যাং, টুকরে টুকরে গ্যাং, দেশদ্রোহীদের একাংশ, তারা বিক্ষোভ শুরু করে দিল। তাতেই স্পষ্ট হচ্ছে যে মাকুমুল আর তোলামূলের যোগটা তোলামূলের নেত্রী এবার আরো স্পষ্ট করে দেখাতে চাইছেন। বলছেন যে এই যে ঘটনা ঘটেছে তারপর কেন সিপিএম এর দপ্তর বাকিগুলো অব্যাহত থাকবে? মানে তিনি সরাসরি কোথাও উস্কানিমূলক মন্তব্য করছেন না 2026 সালের বিধানসভা নির্বাচন? উদয়ন গুহ একটি রেজিস্টার্ড গুন্ডা। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে 2021-এর ভোট পরবর্তী হিংসা নিয়ে যে তদন্ত রিপোর্ট হয়েছিল, তাতে যে 21 জন তৃণমূলের নেতাকে গুন্ডা চিহ্নিত করে হাইকোর্টের 5 সদস্যের ডিভিশন বেঞ্চে, সাংবিধানিক বেঞ্চে রিপোর্ট জমা পড়েছিল, তাতে উদয়ন গুহর নাম ছিল। 21-এ ভয়াবহ সন্ত্রাস আমরা দেখেছি কোচবিহার জেলাতে, তার মূল হোতা ছিলেন উদয়ন গুহ, এবং আমরা 21-এর এই ভোট পরবর্তী সন্ত্রাসে 62 জন কর্মীকে হারিয়েছিলাম। তার ফলে বামপন্থী রাজনীতির আড়ালে মুখোশ করে আসলে এই ধরনের সন্ত্রাস হিংসার রাজনীতি, তারা বলবে এটাই তাদের কাছে প্রেক্ষিত। কিন্তু বিজেপি
হিংসামুক্ত রাজনীতি এবং ভয়মুক্ত বাংলা গঠনের রাজনীতি করে। বাবুল সুপ্রিয় যখন ভারতীয় জনতা পার্টির মন্ত্রী, তখন যাদবপুরে গিয়ে একই ঘটনা তার উপর ঘটানো হয়েছিল। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর তাকে উদ্ধার করতে গেলে তাকেও অসম্মানিত করা হয়েছিল। তখন ব্রাত্যবাবুরা ধর্মতলায় বগল বাজিয়ে বলেছিলেন কি সুন্দর কি সুন্দর। এখন ব্রাত্যবাবুদের আমাদের বলতে ইচ্ছে করছে যে তোলামূল আর মাকুমূলের এই যে অ্যাডজাস্টমেন্টে ব্রাত্যবাবু দেখ কেমন লাগে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে কোনো ঘটনা ঘটুক, র্যাগিং কাণ্ড হোক বা এবারে যে ঘটনা ঘটলো, প্রাক্তনীদের নাম কোথাও না কোথাও গিয়ে জড়িয়ে যায়। এবার তাকে গ্রেফতার করা হয়েছে সিনিয়র একজন প্রাক্তনী। এই যে প্রাক্তনীদের সমস্ত বিষয়ে নাক গলানো বা যে কোনো গন্ডগোলে জড়িয়ে যাওয়া, এইগুলো থেকে তাদেরকে বিরত করা যাবে কি করে? মানে এই যে প্রাক্তনীদের, দেখুন হিন্দু বাঙালি সব দেখছে। 26 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে আমরা জেএনইউ কে ঠান্ডা করে দিয়েছি। অনেক প্রাক্তনী এরকম এমফিল স্কলার পিএইচডি স্কলার হয়ে জেএনইউ হোস্টেলে 10 টাকা ফিস দিয়ে বছরের পর বছর কাটিয়ে দিত। এখন আর জেএনইউতে ধরনের ঘটনা ঘটে না। তার মানে এ নয় যে জেএনইউ এর প্রতিটি নির্বাচনে বিদ্যার্থী পরিষদই জিতছে, কিন্তু জেএনইউ কালচারকে আমরা খতম করে ওখানে রবীন্দ্র বিবেকানন্দের মূর্তি আমরা স্থাপন করে দিয়েছি। 26 সালে বিজেপি ক্ষমতায় এলে যাদবপুরকেও কিভাবে ঠান্ডা করতে হয় আমরা দেখিয়ে দেবো। জেএনইউ এর উদাহরণ যাদবপুরের এই তথাকথিত প্রাক্তনী হোক আর বর্তমানের টলি হোক, তারা যেন মাথায় রাখে। শিক্ষামন্ত্রী আহত বাবা মায়ের সঙ্গে কথা বলেছেন। আমরা অন্যদিকে দেখা যাচ্ছে যে বেকুপার লোকজন এই বিষয়ে লাগালাগি করছে যে ওরা সন্ত্রাস করেছিল এবং আক্রমণ করেছেন খোদ শিক্ষামন্ত্রী। তাহলে এটা তো সহযোগী আচরণ হয়ে গেল তৃণমূলের। এখানে কি করবো? শিক্ষামন্ত্রী তুমি নিজেই দুঃখ প্রকাশ করে কথা বলেছিলেন, না দেখুন, ওদের তাপ অনুতাপের বিষয়, ওটা তোলামূল মাকুমূলের নিজেদের বিষয়। কে কিভাবে দুঃখ প্রকাশ করবে, কে কাকে মারধর করবে, তা ওদের বিষয়। আমাদের বিষয় বৈচারিক বিষয়, আমাদের বিষয় আদর্শবোধের বিষয়। কোন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এই সংস্কৃতি আমরা চলতে দিতে পারি না, তাকে আমরা সমর্থন করি না। আমরা যেভাবে জেএনইউতে সুস্থ পরিবেশ ফিরিয়ে এনেছি, ক্ষমতা এলে আমরা যাদবপুরেও সেভাবে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনবো। ভারতীয় জনতা পার্টি পারে। আমরা যদি জবতামল থেকে, ছত্তিশগড় থেকে, দণ্ডকারণ থেকে এই আরবান নকশাল, কালচারাল মার্কসিজম, ওকিজম এদেরকে নির্মূল করে দিতে পারি, আমরা যাদবপুর আমাদের কাছে কোনো বড় ব্যাপার না। কি হবে স্ট্রাইক, কখন হবে তার কথা তো বললাম। আমরা 26 সালে বাঙালি আমাদের ক্ষমতায় আনলে জেএনইউতে আমরা যেভাবে এই তথাকথিত অতি বামেদের উচ্ছ্বাস, অতি বামেদের উচ্ছৃঙ্খলতাকে মুক্ত করেছি, জেএনইউতে এখন আর কোনো খবর পান না। জাতীয়তাবাদী থেকে শুরু করে কংগ্রেসীরা থেকে শুরু করে যে কেউ ওখানকার রাজনৈতিক পরিসরে যে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারে, যাদবপুরেও তাই হবে। ওটা তোলামূল মাকুমূলদের আসল সেটিং এর খেলার আতুর ঘর হয়ে যাদবপুর থাকবে না। শাসক দলের তো রাজ্য জুড়ে এত রমনামা, তারাই যাদবপুরে দাঁত ফোটাতে পারে না, আপনারা কিভাবে করবেন? আমরা জেএনইউ করে দেখিয়েছি তো, আবার যাদবপুরও করে দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। ছত্তিশগড় থেকে মাওবাদীরাও যাচ্ছে, আর মাওবাদীদের ছানাপোনাদের সরাতে কতক্ষণ? আচ্ছা, ওই দিনের ঘটনার পরে অনেক ছাত্রছাত্রীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হয়েছে, এফআইআর করা হয়েছে, একজন প্রাক্তন ছাত্রকে অ্যারেস্ট করা হয়েছে। দেখুন, রাজ্যের শিক্ষামন্ত্রীকে কোন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্ররা যদি আক্রমণ করে, সেই ছাত্ররা ছাত্র নয়, সেই ছাত্ররা গুন্ডা। পুলিশের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। যদি না নিয়ে থাকে তাহলে প্রমাণ হচ্ছে মাননীয় বিমানবাবুকে যে মাছ ভাজা খাইয়েছিলেন, সেই মাছ ভাজা খাওয়ার মিটিং এর রেস এখনো বজায় আছে। শিক্ষামন্ত্রীর উপর হওয়া আক্রমণের তীব্র নিন্দা করছেন। শিক্ষামন্ত্রী নয়, বাবুল সুপ্রিয়র উপর আক্রমণেরও তীব্র নিন্দা করছি, জগদীপ ধনকরের উপর আক্রমণেরও তীব্র নিন্দা করছি, এবং গতকাল এবিভিপির উপর হওয়া আক্রমণেরও তীব্র নিন্দা করছি, এবং ব্রাত্য বসুর উপর হওয়া আক্রমণের তীব্র। ব্রাত্য বসু কেউ না, পশ্চিমবঙ্গ নামক সরকারের একজন শিক্ষামন্ত্রী। তিনি ব্রাত্য হোক, যাদবপুরে তিনি ব্রাত্যহীন হোক, তিনি ছাত্রদের হাতে আক্রান্ত যদি হন, এই সংস্কৃতি পশ্চিমবঙ্গের কোন ক্যাম্পাসে থাকা উচিত না। যদি থাকে তাহলে সেই শিক্ষামন্ত্রী সেটা ব্যর্থতা। মামলাগুলো যারা করেছেন তাদের তো পরিচয়, ঠিকানা, এই সমস্ত নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে যাচ্ছে। গিয়ে দেখা যাচ্ছে সেই ঠিকানায় বসবাস করেন না, তারা করলো এই মামলাগুলো। মামলা করার দায়িত্ব বিজেপির না, আর মামলা করানো, তার তদন্ত করার দায়িত্ব হচ্ছে কলকাতা পুলিশের। মিথ্যে মামলা দেওয়া, মিথ্যে মামলা করানো, সাজানো, এসব ব্যাপারে তো মাহির আছে, তো কলকাতা পুলিশ তার জবাব দেবে। এই যে লাভলি খাতুন, গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন, বাংলাদেশের অনুপ্রবেশকারী, তিনি যে জায়গাতে বসবাস করেন সেই উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রায় 42,000 ভোটারের
সন্ধান পাওয়া যাচ্ছে? শুধু উত্তর মালদা বলে না, সারা পশ্চিমবঙ্গে আমরা 17.5 লক্ষ এরকম ডিডুপ্লিকেটেড বা ভুয়ো ভোটারের নাম আমরা দিয়েছিলাম। ডুপ্লিকেটেড ভোটার, ডিডুপ্লিকেটেড না, ডিডুপ্লিকেশনের জন্য আমরা বলেছিলাম। শুধু উত্তর মালদা না, সারা পশ্চিমবঙ্গে 42টি লোকসভাতে প্রায় 17.5 লক্ষ ভোটারের নাম, যাদের 3টে এন্ট্রি ম্যাচ করছিল, নাম, আত্মীয়ের নাম অর্থাৎ হাজবেন্ড নেম বা বাবার নাম, কনস্টিটিউয়েন্সি, এজ। তো এই 4টে ফিল্ড ম্যাচ করার ফলেতে আমরা তাদেরকে দিয়ে বলেছিলাম ইলেকশন কমিশনকে যে এর ডুপ্লিকেশন করুন, সিস্টেম থেকে এদের বাদ দিন। সেই কাজ যাতে হয় তার জন্য বিরোধী দলনেতার নেতৃত্বে বিধায়ক দল গিয়ে আবার দেখা করে এসছে, এবং সেখানে আমরা আশঙ্কা প্রকাশ করেছি যে মাননীয় যে কথা বলছেন তার আসল উদ্দেশ্য হচ্ছে হিন্দি ভাষাভাষী এবং হিন্দু বাঙালির ভোট বাদ দেওয়া। কমিশনকে আমরা স্পষ্টভাবে এখানেও জানিয়েছি, দিল্লিতেও জানিয়েছি। এবং শুধু উত্তর মালদা না, সবচেয়ে বেশি নাম ছিল উত্তর মালদা, দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ, রানাঘাট, দক্ষিণ 24 পরগনার বসিরহাট, এইসব জায়গাগুলিতে অজস্র নাম। এবং বুঝতেই পারছেন সীমান্ত ঘেঁষা এই এলাকাগুলির জনবিন্যাসের চরিত্র দেখে এত একাধিক নাম থাকা, এবং তার প্রমাণ আপনারাই বারবার দেখিয়েছেন। আল কায়দার জঙ্গি হরিয়ারপাড়া নওয়াদায় ভোট দিয়ে চলে গেল, লাভলি খাতুন পঞ্চায়েত প্রধান হয়ে গেলেন, বাংলাদেশের নাগরিক। এবং এই ভোটার তালিকা নিয়ে পশ্চিমবঙ্গে মাননীয় সরকার, মাননীয় প্রশাসন কিভাবে তথাকথিত ভাবে ঘোটালা করেছে, বিজেপি আর 2-3 দিনের মধ্যে প্রকাশ্যে নিয়ে আসবে। নদিয়ার কালীগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি খাতুন, যিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী, তার 2টো জায়গাতে ভোটার তালিকায় নাম রয়েছে, তিনি কিছু জানেন না। তৃণমূল বারবার করে তৈরি করছে ভুয়ো ভোটার তালিকা, ভুয়ো ভোটার তালিকা, এই সমস্ত বিষয়। দেখুন, তৃণমূলের তো বড় কমিটি হলো, তৃণমূলের নেতারাও মাননীয়কে খুশি করার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলছেন। একটা ডেইলি আপডেট আসছে না কেন যে এই হরিয়ানা, গুজরাটের কত ভোটার তারা খুঁজে পেলেন? আমরা চাই যে 40-42 জনের কমিটি, সেই কমিটি জেলা ধরে একটা করে রিপোর্ট দিয়ে দিক না, যে বাড়ি বাড়ি নেতারা খুঁজতে গিয়ে কজন এরকম হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ সেই ভোটারের খোঁজ পেলেন। সেটা না জানাতে পারলে এই নাটক বা এই বিভ্রান্তি তৈরি করা ভোটার লিস্ট নিয়ে ভারতের নির্বাচন কমিশনকে নিয়ে তা তৃণমূল কংগ্রেসের বন্ধ করা উচিত। আমরা প্রকাশ্যে আনতে চলেছি যে কিভাবে তৃণমূলের জমানায় নানা কায়দায় রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, এমনকি পাকিস্তানি নাগরিকরা এ রাজ্যে এসে ভোটার হচ্ছে। বিজেপি আর কয়েকদিনের মধ্যেই সেই তালিকা আপনাদের দেখাবে। আপনি ইলেকশন কমিশনের কাছে যাবেন? আমরা ইলেকশন কমিশনের কাছে গেছি। আবার যাবেন? সেদিনের সভা থেকে মাননীয় এত বড় অভিযোগ করার পরেতেও মাননীয় কোনো প্রতিনিধি দল নির্বাচন কমিশনে জ্ঞাপন দিয়ে কিছু বলেনি। কিন্তু মাননীয়দের মাধ্যমে ষড়যন্ত্র করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটার তালিকা নিয়ে ষড়যন্ত্র করছেন, তারা যে হিন্দু ভোটারদের নাম বাদ দিতে চাইছেন, হিন্দি ভাষাভাষীদের নাম বাদ দিতে চাইছেন, তা নিয়ে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। যদি তাদের কাছে সবকিছু তথ্য থাকে, সেই তথ্য নির্বাচন কমিশনের কাছে এখনো কেন জমা দিয়ে আসছেন না? আমরা সেটাই তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাইছি। তৃণমূল কংগ্রেস বলছে যে দেশব্যাপী যে এপিক নাম্বার সেম রয়েছে, আলাদা ব্যক্তি, এর তালিকা কমিশন প্রকাশ করুন, এবং এই যে দুর্নীতির স্ক্যাম নিয়ে একটা তদন্ত কমিটি তৈরি করা হোক, তদন্ত করা হোক। এই তদন্ত কমিটি তো তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের জেমস বন্ড করতে পারবেন না। এই তদন্ত করতে হলে নির্বাচন কমিশনকেই করতে হবে। তো এই দাবিগুলো সাংবাদিক সম্মেলনে না করে নির্বাচন কমিশনের কাছে যান না, তারা গিয়ে সেখানে দাবি জানান। আর নির্বাচন কমিশন এ নিয়ে তাদের স্পষ্টতা জানিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য হলো এপিক ইজ নট অ্যান ইউনিক নাম্বার, এপিক ইউনিক নাম্বার না। নতুন এপিক জেনারেশনের পরে পিভিসি এপিক যখন তৈরি হচ্ছে তখন সেই ইউনিকনেস এসে গেছে। এখন সারা ভারতবর্ষের সিস্টেম ইন্টিগ্রেটেড, এক হয়ে আছে। পুরনো এপিক, সেই পুরনো এপিকের সময়তে সিইওদের হাতে আলফা নিউমেরিক সিরিজ দেওয়ার অধিকার ছিল। আলফা নিউমেরিক সিরিজ মানে সংখ্যা এবং বর্ণ দুটো মিলিয়ে যে সিরিজ দিয়ে তৈরি নতুন নাম্বার তা ছিল। ইউনিক নাম্বার মানে যেমন আধার কার্ড, প্যান কার্ডের নাম্বার, সারা ভারতবর্ষে একটি প্যান কার্ড জেনারেট হয়, ওই দ্বিতীয় নাম্বারে প্যান কার্ড জেনারেট হয় না।
ফলে সিইওরা যখন নিজের নিজের রাজ্যের সিইওরা তারা যখন এই আলফা নিউমেরিক সিরিজ রিলিজ করেছে বিভিন্ন জেলাতে, তখন দেখা গেছে যে কোথাও কোথাও এ ধরনের একই সিরিজ রিলিজ হয়ে গেছিল এবং পুরনো এপিকের ক্ষেত্রে। আমার কাছে যা খবর, আমরা যতটুকু জেনেছি, ভারতের নির্বাচন কমিশন ইতিমধ্যে সমস্ত রাজ্যকে ওই পুরনো এপিক বাদ দিয়ে তারা তাদের সঙ্গে প্রেস রিলিজেও বলেছে সেখানে রিপ্লেস করে ইন্টিগ্রেট করে নতুন ইউনিক এপিক দেওয়ার কথা বলে দিয়েছে। কেন বিভ্রান্তি কথা বলছি? এপিক নাম্বার 1 হলেই আপনার ভোট দেওয়াটা নিশ্চিত না। ভোট দেওয়া কিসে নিশ্চিত? আপনার নাম, আপনার বাবার নাম, আপনার এপিক নাম্বার, আপনার বিধানসভা, আপনার পার্ট নাম্বার বা বুথ নাম্বার। তার ফলে মাননীয় যে হরিয়ানার লোক আর মুর্শিদাবাদের লোকের এক এপিক নাম্বার দেখাচ্ছেন, তার মানে এই অর্থ নয় মুর্শিদাবাদের লোকটি গিয়ে হরিয়ানায় ভোট দিতে পারবে, তো হরিয়ানার লোকটি এসে মুর্শিদাবাদে ভোট দিতে পারবে না। তার কারণ এই কারণে শুধু তাদের এপিক নাম্বারটুকুই এক, বাকি নাম, বাবার নাম, বিধানসভার নাম, পার্ট নাম্বার দুজনের ক্ষেত্রেই আলাদা। ফলে হরিয়ানার লোকটি যখন মুর্শিদাবাদের ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন, তখন ফার্স্ট পোলিং অফিসার তখন যখন এপিক চেক করবেন, তখন দেখবেন ভোটার তালিকায় তার নাম নেই, বুথে নাম নেই। ফলে তিনি যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন যে কিছু ম্যানুয়ালি যখন জেনারেট হতো এপিকে আলফা নিউমেরিক সিরিজ, তখন কিছু এপিক নাম্বার 1 থাকলেও তার অর্থ এই নয় যে তারা পশ্চিমবঙ্গের ভোটার বা পশ্চিমবঙ্গের যে এপিক হরিয়ানার সঙ্গে মিলে আছে সেটার অর্থ এই না যে তারা হরিয়ানার ভোটার। তিনি যেমন বোঝানোর চেষ্টা করছে যে গুজরাট, হরিয়ানার লোক এই রাজ্যে ভোট দিতে চলে আসতে পারে, আমরাও তো উল্টো বলতে পারি। তিনি তো এখন কেরালাতে দল খুলছেন, মেঘালয়ে দল খুলেছেন, গোয়াতে দল খুলেছিলেন, তো এখানকার ভোটার আর ওখানকার এপিক ম্যাচ থাকলে পশ্চিমবঙ্গ থেকে ভোটার নিয়ে গিয়ে তিনি তো ভোট দিতে করতে, সেটা দেখাও গেছিল। গোয়ার ইলেকশনে এই রাজ্য থেকে যে ভলেন্টিয়ার নিয়ে গিয়ে ওখানে ছাপ্পা ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেটা ধরাও পড়েছিল আপনাদের ক্যামেরায়। তারপরে চোরের মন বোচকার দিকে যা বলবেন, তিনি যে যা জিনিস করতে অভ্যস্ত তার মনে হচ্ছে তাই। কেজরিওয়াল তো একবারের জন্য অভিযোগ করেনি, কেজরিওয়ালের দল হেরে যাওয়ার পর তো এক ফোটের জন্য অভিযোগ করেনি যে ভোটার তালিকার জন্য হেরে গেলাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটবে কি করে? অরবিন্দ ভবনের ছাত্রছাত্রীরা বসে রয়েছেন, পরীক্ষার এই শিডিউল করতে বলছেন, তার সঙ্গে সঙ্গে এই যে আগুন লেগে গিয়েছিল যে ঘটনা বা দায় সম্পর্ক ঘটনায় সম্পূর্ণ বিষয়ে বিভাগীয় তদন্ত চাইছেন, এই যে একটা সার্বিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে, এটা কাটবে কি? দেখুন, এই অচল অবস্থা যারা সৃষ্টি করেছে, কাটানোর দায়িত্ব তাদের। এর সঙ্গে তো ভারতীয় জনতা পার্টির কোনো যোগ নেই। অচল অবস্থা সৃষ্টি করেছে মাকুমুল আর তোলামুলের অসাধু যোগ। এই মাকুমুল আর তোলামুল তারা নিজেদের মধ্যে বসে অচল অবস্থা কাটানোর চেষ্টা করুন। ব্রাত্য বসু কতদিন আর যাদবপুরের ক্যাম্পাসে ব্রাত্য থাকবেন সেটা একদিকে ঠিক হোক, আর ছাত্রদের গুন্ডামি কতদিন চলবে সেটা ঠিক হোক। এই দুটির সমাধান পেয়ে গেলে তোলামুল আর মাকুমুল মিলে আবার মাছ ভাজা খাওয়া হয়ে গেলে অচল অবস্থা কেটে যাবে। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল 142টা ওষুধ পরীক্ষা করেছে, এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। সেখানে পশ্চিমবঙ্গের সব ওষুধ ফেল করেছে। শুনুন, 18টি সালের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যেটা অভিযোগ উঠেছিল, সেই সংস্থার 14টি স্যালারি সংক্রান্ত মেডিসিন আছে, ওনাদের পরীক্ষায় 16টি ফেল করেছিল, গুয়াহাটিতে 2টি ফেল করেছে। এখানে পশ্চিমবঙ্গের 26টা ওষুধের পরীক্ষা হয়েছিল, সেগুলো সব ফেল করেছে। দেখুন, ড্রাগ কন্ট্রোলের ওষুধের নমুনা পাঠানো এবং সেই নমুনাতে পাস করা এবং ফেল করার রীতি শুধু আজ থেকে নয়, যেদিন থেকে ড্রাগ কন্ট্রোল তৈরি হয়েছে, এবং ড্রাগ কন্ট্রোলের মূল কাজটাই তাই। কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার মূল বিষয় ড্রাগ কন্ট্রোলে 4টে ওষুধ বাতিল হওয়াটা না। পশ্চিমবঙ্গের আসল ঘুঘুর ভাষাটা হচ্ছে পশ্চিমবঙ্গ মেডিকেল সার্ভিস কর্পোরেশন বলে যে সংস্থাটি আছে, যার মাধ্যমে গজ ব্যান্ডেজ থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে স্টেন অব্দি সব কেনা হয়। এখানে গড়ে বছরে 1.5 থেকে 2,000 কোটি টাকার পারচেস হয়, এবং সরকারি আদেশনামা জারি করে বলা আছে যে ভেন্ডারদের 60% অ্যাডভান্স টাকা দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে দুর্নীতির বাসা। এখান থেকে সঠিক ভেন্ডারদের নিয়োগ, স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ, গুণমান সম্পন্ন ওষুধ কেনার ব্যবস্থা হলে পরে তখনই তো ধরা পড়ে যাবে যে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাশ করা সংস্থা এসে ওষুধ সাপ্লাই করছে কিনা। তার ফলে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাশ করা বা না করা সেটা সারা দেশের ক্ষেত্রেই চলতে থাকে। কখনো কেউ পাশ করে, কখনো কেউ ফেল করে, যারা ফেল করে তারা আবার পাশ করার জন্য নমুনা পাঠায়। কিন্তু আসল যেটা হচ্ছে, দুর্নীতি যে জায়গাটা থেকে হচ্ছে, আসল ঘাস সেখানে দিতে হবে।
গত বছর জলপাইগুড়িতে টর্নেডোতে প্রচুর বাড়ি নষ্ট হয়েছিল, মুখ্যমন্ত্রী নিজে ছুটে গিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বছর ঘুরেছে এখনো পর্যন্ত টাকা পয়সা তারা পায়নি বলে অভিযোগ। ওই টর্নেডোর পরে পরেই তো ভোট ছিল, উপনির্বাচনের আগে ওই টর্নেডো হয়েছিল, তাই টর্নেডোর যা তীব্রতা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির তীব্রতা ছিল তার থেকে অনেক বেশি। টর্নেডো মিটে গেছে, ওই উপনির্বাচনে জোর করে তৃণমূল কংগ্রেস ভোট লুট করে জিতে গেছে, তার ফলে এখন তার ওই প্রতিশ্রুতি থেকে যাবে, সেটাই স্বাভাবিক। উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার আরেকটা চিত্র। এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে না, উত্তরবঙ্গের মানুষ বেশি সচেতন। উত্তরবঙ্গে লুটমারি অত বেশি করতে পারে না তৃণমূলের নেতারা, লুটমারি চলে, কিন্তু এত বেশি সচেতন মানুষ, তার কারণ বিরোধী পরিষদটা অত্যন্ত স্ট্রং, বিজেপি আছে। এটাই দেখতেন আইলার মতো দক্ষিণ 24 পরগনা হলে দেখতেন ঢেলে ত্রাণ বিলি তার থেকেও বেশি চুরি। উত্তরবঙ্গের মানুষ যেটুকু সামান্য ভাবে যেটুকু ছিল ওই উপনির্বাচনটা নেতা জেতার জন্য যা বলার ছিল সেটা তারা বলেছেন, এবং বলার পরে এখন আর কি আছে, এখন ভুলে গেছেন উত্তরবঙ্গের মানুষকে। উত্তরবঙ্গের মানুষকে প্রয়োজনে ব্যবহার করা, পরে ভুলে যাওয়া, এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি। আলিপুরদুয়ারের যে হাসপাতাল রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 5টা ডায়ালিসিস মেশিনের মধ্যে 3টি খারাপ, বহু মানুষ আসামে। পশ্চিমবঙ্গের যত সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, যত মেডিকেল কলেজ আছে, সর্বত্র একই অবস্থা, আলিপুরদুয়ার কোনো আলাদা বিষয় না। এবং সেই কারণে এতগুলি মেডিকেল কলেজ হাসপাতাল, এত সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির পরেতেও আপনাদের এখনো বিট স্বাস্থ্যবিটের সাংবাদিকদের গাছতলা মেডিকেল কলেজ, গাছতলা পিজি হাসপাতাল, এবং কোন জেলা থেকে মানুষ এলে পরে তারা একেবারে নির্বিঘ্নে ভর্তি হতে পারে না। যদি জেলার মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে চিকিৎসা হয়ে তো টার্সিয়ারি লেভেল হসপিটাল, তাহলে তো পিজি হসপিটালে এত ভিড় থাকতো না, মেডিকেল কলেজে এত ভিড় থাকতো না, আরজি করে ভিড় থাকতো না। কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে এত ভিড় থাকার মূল অর্থ জেলাতে চিকিৎসা বলে কিছু হয় না। তোরা যারা নিবি